আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর ত্রয়োদশ পর্ব তথা প্রথম সেমিফাইনালে। আপনাদের সঙ্গে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। সুপ্রিয় সুধী, বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে শেখায়। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রথমবারের মতো অনলাইনে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে বিতর্ক প্রতিযোগিতা 2021। ইতোমধ্যে আমরা প্রতিযোগিতার 12টি পর্ব শেষ করে পৌঁছে গিয়েছি প্রথম সেমিফাইনালে। বরাবরের মতো অনলাইন বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অনলাইন বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে আমাদের সাথে 3 জন গুণী মানুষ সংযুক্ত রয়েছেন। বিচারক হিসেবে সংযুক্ত আছেন কবি ও সংস্কৃতি কর্মী অধ্যাপক অসীম বিভাকর। আমাদের সাথে আরো যুক্ত আছেন শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাষা চিন্তক জনাব লিয়াকত চৌধুরী। আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর প্রথম সেমিফাইনালের বিষয় নির্ধারিত হয়েছে রাজনীতি পারে দেশের সকল সমস্যা সমাধান করতে। প্রস্তাবের পক্ষে বলবে IUBAT ঢাকা, প্রস্তাবের বিপক্ষে বলবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলুন আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সঙ্গে পরিচিত হয়ে নিই। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দল IUBAT ঢাকা, তাদের দলের নাম DFI দ্য লিগেসি লেবার। পক্ষ দলের প্রথম বক্তা আতিকুল ইসলাম অপু, তিনি যন্ত্র প্রকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা মোহাম্মদ আমানুল্লাহ সরকার, তিনি নার্সিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। এবং পক্ষ দলের দলনেতা মোহাম্মদ আফজাল হোসেন, তিনি যন্ত্র প্রকৌশল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। অপরপক্ষে বিপক্ষ দল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদের দলের নাম PUSTDS। বিপক্ষ দলের প্রথম বক্তা HM হৃদয় আলম উল্লাস, তিনি আর্কিটেকচার বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা ইসমাইল হোসাইন, তিনি গণিত বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। এবং বিপক্ষ দলের দলনেতা কুমারী সঞ্চিতা রানী, তিনি হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে চলুন জেনে নেওয়া যাক প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রত্যেক প্রতিযোগী অনলাইনে সরাসরি তার বক্তব্য উপস্থাপন করবেন। বিতর্কটি সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ বিতার্কিকের বক্তব্য চলাকালে প্রতিপক্ষ দলের কেউ কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেক প্রতিযোগী 5 মিনিট সময় পাবেন। 4 মিনিট পর স্ক্রিনে আর মাত্র 1 মিনিট আছে এমন লেখা ভেসে উঠবে। 5 মিনিট পর একইভাবে সময় শেষ হওয়ার কথা জানানো হবে। দলনেতাদের জন্য আলাদাভাবে যুক্তি খণ্ডন পর্ব থাকবে না। বিতার্কিকের বক্তব্যের পরপরই বিচারকবৃন্দ প্রাপ্ত নম্বর ঘোষণা করবেন। প্রত্যেক বিচারক মোট 100 পূর্ণমানের উপর নম্বর প্রদান করবেন। এক্ষেত্রে তথ্য ও যুক্তি উপস্থাপনে 50 নম্বর, শুদ্ধ উচ্চারণে 25 নম্বর এবং উপস্থাপনায় 25 নম্বর বরাদ্দ রয়েছে। সেমিফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিক শুভেচ্ছা পুরস্কার পাবেন। এছাড়া সেরা বিতার্কিক যথারীতি পুরস্কৃত হবেন। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনীতি পারে দেশের সকল সমস্যা সমাধান করতে। প্রথমে এই বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা আতিকুল ইসলাম অপুকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আতিকুল ইসলাম অপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। জি, আমি শুরু করছি। 3, 2, 1, 0।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্ক প্রতিযোগিতা আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকের যে বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে রাজনীতি পারে একটি দেশের সকল সমস্যার সমাধান করতে। মাননীয় সভাপতি, আমি সংজ্ঞানে চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমরা যদি আজকে বিতর্কের বিষয়টি দেখি যে সেখানে আমরা কয়েকটি শব্দ পাবো, সেটা হচ্ছে রাজনীতিই পারে। এখানে রাজনীতি পারে, রাজনীতির যদি আমরা বাস্তব সংজ্ঞানে চলে যাই, মাননীয় সভাপতি, রাজনীতি হচ্ছে একটি দেশের বা একটি রাষ্ট্রের পরিচালনার জন্য যে নিয়ম বা নীতি, সেগুলো হচ্ছে রাজনীতি। এবং এই রাজনীতি যারা প্রণয়ন করে তারা হচ্ছে রাজনীতিবিদ। মাননীয় সভাপতি, এবার একটি দেশের সকল সমস্যা বলতে আমরা কি বোঝাচ্ছি মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, একটি দেশের সকল সমস্যা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে একটি দেশের জাতীয় প্রধান সমস্যাগুলো। মাননীয় সভাপতি, কারণ আজকে বিতর্কের একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, একটি দেশে হাজারো সমস্যা আছে, আমরা সকল সমস্যা নিয়ে আজকের এই সীমিত সময়ের মধ্যে কথা বলতে পারবো না, কিন্তু আমরা কিছু সমস্যা এবং সমস্যার সমাধান দেখে যাবো, যে সমস্যাগুলো হয়তো বা রাজনীতির কারণে সৃষ্টি হচ্ছে কিংবা রাজনীতি ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই সমস্যার সমাধানগুলো অবশ্যই রাজনীতির মাধ্যমেই সমাধান করতে হবে। মাননীয় সভাপতি, আমি বিতর্কের শুরুতে একটা কথা বলতে চাই যে বিরোধী দলকে আজকে প্রমাণ করে যেতে হবে যে রাজনীতিকে বাইরে রেখে কিংবা রাজনীতি বহির্ভূত বা রাজনীতিকে বাইরে রেখে একটি সমস্যার সমাধান তারা কিভাবে করবে, যে সমস্যায় সমাধানের জন্য রাজনীতির কোনো ভূমিকাই থাকবে না, তারা এটা প্রমাণ করে দিয়ে যাবে আশা করি। মাননীয় সভাপতি, আজকে আমি এবং আমার দল যে কয়েকটি পয়েন্টের উপর ভিত্তি করে কথা বলবো, সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায়, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সমস্যার সমাধান, বেকারত্ব, শিক্ষা কিংবা জলবায়ু এবং আন্তর্জাতিক সম্পর্ক, এবং বর্ণ বৈষম্য বা শ্রেণী বৈষম্য বা বৈষম্য দূরকরণের রাজনীতির ভূমিকা, এবং গৃহযুদ্ধ বা যুদ্ধের অবসানে রাজনীতির ভূমিকাগুলো। মানে সভাপতি, আপনি একটু লক্ষ্য করুন, একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে প্রধান বাধা বা প্রধান যে বিপত্তিটা যেটা আসে, সেটা হচ্ছে একটি দেশের আইন শৃঙ্খলা বা শান্তি বজায় রাখা। মানে সভাপতি, এই আইন শৃঙ্খলা বা শান্তি বজায় রাখার জন্য রাজনীতির ভূমিকাই সবচেয়ে মুখ্য। আপনি একটু যদি দেখেন যে বাংলাদেশের অন্যতম একটা প্রধান সমস্যা ছিল পার্বত্য শান্তি চুক্তি করা। কেননা বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য সেখানে সন্ত্রাসবাদের উত্থান হয়েছিল। মাননীয় সভাপতি, সেখানে সবসময় ঝামেলা লেগে থাকতো, কিন্তু আমরা কিন্তু সেখানে আইন প্রয়োগ করেছিলাম। আমরা আইন প্রয়োগ করে কিন্তু সেখানকার সমাধান করতে পারিনি। আমরা কিভাবে সমাধান করলাম? একটা রাজনৈতিক সমঝোতা করলাম মানুষের মধ্যে, আমরা একটা শান্তি চুক্তি করলাম, যার ফল আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে আমাদের যে পর্যটন শিল্পের উন্নয়ন হয়েছে মাননীয় সভাপতি, এবং সেই পর্যটন শিল্পের যে অপার সম্ভাবনার দ্বার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খুলে গিয়েছে, যেটা আমাদের যে দেশের জিডিপিতে ভূমিকা রাখতেছে মাননীয় সভাপতি। এখানেই আমরা প্রমাণ করে দিয়ে যাচ্ছি মাননীয় সভাপতি যে একটি দেশের সমস্যা কিভাবে রাজনীতি দিয়ে সমাধান করা যেতে পারে। মাননীয় সভাপতি, তারা দেখে যেতে পারবে না যে এমন একটি সমস্যা, দেশের জাতীয় বা প্রধান সমস্যা, যে সমস্যা সমাধানে রাজনীতির বাইরে অন্য কিছু দিয়ে সমাধান করা সম্ভব না। মাননীয় সভাপতি, আপনি একটু লক্ষ্য করুন, আমাদের দেশের অন্যতম একটি প্রধান সমস্যা ধর্ষণ কিংবা ইপটিজিং কিংবা হচ্ছে শিশু শ্রম কিংবা বাল্য বিবাহ। আপনি প্রত্যেকটা সমস্যা দেখে দেখুন, ধর্ষণ, আমি যদি সাম্প্রতিক সময় একটা ঘটনা বলি আপনি বুঝতে সুবিধা হবে। আপনি তনু হত্যার দিকে তাকান, যে তনু ধর্ষণের পরে, তনু হত্যাকাণ্ডের পরে প্রথমে বিচার হচ্ছিল না মাননীয় সভাপতি। এরপর কি হলো? প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু প্রধান আসামি ধরা পড়ে গেল। আপনি এখানে কিন্তু প্রমাণিত হয়ে গেছে মাননীয় সভাপতি যে যদি রাজনৈতিক ব্যক্তিরা সদিচ্ছা করে, তাহলে কিন্তু অবশ্যই একটি দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব। এখন রাজনীতির দুইটা ধারা রয়েছে মাননীয় সভাপতি, একটা হচ্ছে সুস্থ রাজনীতি, একটা হচ্ছে অপরাজনীতি। আমরা আজকে সুস্থ রাজনীতির কথা বলবো। আমাদের পৃথিবীতে আজকে আমরা দেখিয়ে দিয়ে যাবো যে সুস্থ রাজনীতির ধারা কিভাবে একটি দেশের সমস্যার সমাধান সম্ভব। মাননীয় সভাপতি, একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে নজর দিতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কিভাবে দেখবো? আমরা আফগানিস্তানের পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছি। আফগানিস্তানের 20 বছরে একটা যুদ্ধ পার করেছে তারা। এই 20 বছরের যুদ্ধে আফগানিস্তানটা ধ্বংস হয়ে গেছে। আমরা দেশ বিদেশ উপন্যাসে পড়েছিলাম যে আফগানিস্তানের অপার সম্ভাবনা, আফগানিস্তান সম্পর্কে আমরা জেনেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম যে 20 বছরের যুদ্ধে আফগানিস্তান টোটাল ধ্বংস হয়ে গেছে। কিন্তু এরপর কি হয়েছে? সেই সমাধানটা কি যুদ্ধের মাধ্যমে সম্ভব হয়েছে মাননীয় সভাপতি? সম্ভব হয় নাই। সেখানে কিন্তু আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক রাজনীতির হস্তক্ষেপে রাজনৈতিক একটা সমাধান এসেছে, এবং আফগানিস্তান আশা করা যায় যে ভবিষ্যতে একটা শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধ দেশে পৌঁছাতে পারবে মাননীয় সভাপতি। এবার আপনার যদি আফ্রিকার দিকে থাকে, আফ্রিকায় বর্ণ বৈষম্য এবং শ্রেণী বৈষম্য নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, এবং সেখানে গৃহযুদ্ধ পর্যন্ত হয়ে গেছে মাননীয় সভাপতি। কিন্তু তার সমাধানটা কোথা থেকে আসলো মাননীয় সভাপতি? সমাধানটা আসলো নেলসন ম্যান্ডেলার হাত ধরে, রাজনৈতিক সমাধান। এরপরে আপনি সাউথ আফ্রিকার দিকে তাকান, সেই সাউথ আফ্রিকা এখন উন্নত দেশ হয়ে গেছে মাননীয় সভাপতি। আপনি যদি চান রাজনীতি দ্বারা সমস্যা সৃষ্টি করতে পারবেন, আবার রাজনীতি দ্বারা সমস্যার সমাধানও করতে পারবেন। আপনার রাজনীতির সুষ্ঠু ব্যবহারটা জানতে হবে। আপনি যদি রাজনীতির সুষ্ঠু ব্যবহারটা জেনে প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি রাজনীতিতে একটা দেশের সকল সমস্যার সমাধান করতে পারবেন। আপনি অর্থনীতিও যদি তাকান, অর্থনীতিও রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। আপনি অর্থনীতির সমস্যাগুলো রাজনৈতিক ভাবে সমাধান করা সম্ভব। কিভাবে সম্ভব মাননীয় সভাপতি?
একটি দেশের যে যে দল বা যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের একটি নির্দিষ্ট নীতিমালা থাকে যে তারা কিভাবে একটি তাদের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা থাকে যে তারা একটি দেশের কিভাবে উন্নয়ন ঘটাবে। সেই উন্নয়ন ঘটানোর জন্য যে পরিকল্পনাগুলো থাকে সেই পরিকল্পনার মধ্যে অবশ্যই কিন্তু তাদের রাজনৈতিক যে আদর্শ বা রাজনৈতিক যে চেতনা সেটার 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 পরিস্ফলন ঘটে। কিভাবে ঘটে মাননীয় সভাপতি? তারা প্রত্যেকে চায় যে তাদের সরকার কিভাবে হচ্ছে দেশের উন্নয়ন ঘটাতে পারবে এবং সেই অনুপাতে তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করে। তাই আমি বলতে চাই মাননীয় সভাপতি যে রাজনীতিকে বাইরে রেখে আপনি কোনো সমস্যার সমাধান কল্পনাও করতে পারবেন না। আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান যদি করতে হয় একটি দেশ বা একটি রাষ্ট্রে কিংবা আন্তর্জাতিক যে কোনো সমস্যা, সেই সকল সমস্যার সমাধানকে যদি আপনার করতে হয় আপনাকে অবশ্যই রাজনীতির আশ্রয়ে আসতে হবে। রাজনীতির বাইরে কোনো সমস্যার সমাধান হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আতিকুল ইসলাম অপু। আমি অপুকে দিয়েছি ৭৪। আমি ৭৩। ৭৫। এবারে আমি প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা HM হৃদয় আলম উল্লাসকে। জি মাননীয় সভাপতি, আমাকে কি শোনা যাচ্ছে? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। জি, আমি আমার বক্তব্য শুরু করছি। ৩, ২, ১। খুব অবাক হয়ে শুনছিলাম পক্ষ দলের প্রথম বক্তার কথা। আসলেই অবাক হয়েছি। তাদের কথা শুনে মনে হচ্ছিল এই তো তাদের হাতেই রয়েছে আলাদিনের জাদুর চারাক। এখনই ঘষা দিলেই বেরিয়ে আসবে আলাদিনের সেই দৈত্য। যাকে বলা মাত্রই সকল সমস্যার সমাধান। জি মাননীয় সভাপতি, তারা যেভাবে সকল সমস্যা আসলে রাজনীতিতে সমাধান করছেন তা আসলে আলাদিনের চেরাগের মতোই কাল্পনিক আর অলীক। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের অনেক সমস্যার মূলে রয়েছে স্বয়ং রাজনীতি। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকে আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। সঙ্গত কারণে এই বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, তারা আসলে যে কথাটি বলছে আসলে রাজনীতি আসলে যেভাবে আসলে সংজ্ঞান করেছে সেই জিনিসটা আসলে মেনে নিচ্ছি। রাজনীতি হচ্ছে কি একটি হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত নীতি এবং সেই নিয়ম নীতি তারা যে কথাটা বলছে সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। তারপরে যে চলে আসি হচ্ছে সমস্যার ব্যাপারটা নিয়ে। সমস্যা বিভিন্ন রকম হতে পারে। সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, বৈশ্বিক সমস্যা, সাংগঠনিক, অর্থনৈতিক, ভৌগোলিক এবং নানান রকম সমস্যা থাকতে পারে। এখন দেখুন আমি যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে আমি আসলে আমাদের দেশে কি সমস্যা পাচ্ছি? আমাদের দেশে কয়েকটি প্রধান সমস্যা তুলে ধরছি। ১ নম্বরে আছে ধর্ষণ সমস্যা, কিশোর অপরাধ, ধর্মীয় অসংস্কৃতি, বেকারত্ব, নগ্ন রাজনীতি, বাল্যবিবাহ, যৌতুক সমস্যা, জনসংখ্যা বৃদ্ধি, ভিক্ষাবৃত্তি, খাদ্যাভাব, দুর্নীতি, সন্ত্রাস হানাহানি, সড়ক দুর্ঘটনা ইত্যাদি, ইত্যাদি। দেখুন মাননীয় সভাপতি, আজকে এখন এখন আমরা এটি দেখে যাব যে আজকে আসলে আমাদের বিতর্কের ক্ষেত্রটি কোথায়? আজকে পক্ষদল যখন বলছে যে রাজনীতি পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। অর্থাৎ কথাটি দ্বারায় এমন একটি দেশে অনেকগুলো সমস্যা থাকতে পারে যেমনটি পূর্বে দেখিয়েছি এবং এই সকল সমস্যার সমাধানে কিছু সমস্যার সমাধান হতে পারে রাজনীতি করতেও পারে। কিন্তু তারা যখন বলবে সকল সমস্যা তখন তাদের এটিই দেখাতে হবে যে সেই সকল সমস্যার সমাধান কেবলমাত্র শুধুমাত্র রাজনীতি করতে পারে। এবং আপনি যখন বলছেন রাজনীতি, লক্ষ্য করুন মাননীয় সভাপতি, রাজনীতির সাথে যখন আপনি প্রত্যয় যুক্ত করছেন তখন এই রাজনীতি সকল সমস্যার সমাধান করতে পারে এমনটা বোঝায়। অর্থাৎ একটি সমস্যার সমাধানের জন্য অনেকগুলো পথ বা উপায় থাকতে পারে। কিন্তু আজকে প্রতিপক্ষ বন্ধুদের এটি দেখাতে হবে যে রাজনীতি এবং কেবলমাত্র রাজনীতি সকল সমস্যার সমাধান করতে পারে। এবং আরেকটি শব্দ আমরা পাই সেটি হচ্ছে সকল সমস্যা। আজকে এই জিনিসটা তারা হচ্ছে ভুলভাবে সংজ্ঞান করেছে। যখন আপনার প্রস্তাবে এসেছে যে সকল সমস্যা তখন আপনাকে দেখাতে হবে যে রাজনীতির মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ আজকে পক্ষদল যদি জিততে চায় তাহলে তাদের এটি দেখাতে হবে যে তারা যে সকল সমস্যা দেখাচ্ছে সেই সকল সমস্যা রাজনীতি করতে পারছে। ইভেন তার সাথে আমরা যে সকল সমস্যা দেখাচ্ছি সেই সমস্যাগুলোর সমাধানও স্বয়ং রাজনীতি করতে পারে। মাননীয় সভাপতি, যে কোনো সমস্যার সমাধানের অনেকগুলো ফ্যাক্ট বা প্রভাব একসাথে কাজ করে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা রাজনীতি কম বা বেশি ইনফ্লুয়েন্স থাকতে পারে। তাই বলছি সমস্যার সমাধান আর সামান্য ইনফ্লুয়েন্স যে এক ব্যাপার নয় সেটি হয়তো প্রতিপক্ষ বন্ধুগণ খুব ভালোভাবেই বোঝেন। বরঞ্চ আজকে আমরা প্রতিটি সমস্যা ধরে দেখে যাবো সেই সকল সমস্যার সমাধান রাজনীতি করতে পারছে না, বরং সমস্যার সমাধান করছে হচ্ছে অন্য কিছু। মাননীয় সভাপতি, প্রথমে তাকাই আমরা হচ্ছে ধর্ষণ সমস্যার দিকে। প্রতিদিনের পত্রিকা খুললে একটি না একটি ধর্ষণের খবর আছে। আর বর্তমানে ব্যাপারটা এতই বেশি হচ্ছে যে খবরে কাটিং রাখলে গোডাউন ভর্তি হয়ে যাবে কিন্তু এই ধর্ষণের খবর শেষ হবে না। এই সমস্যা এতটাই প্রকট হয়ে দাঁড়িয়েছে যে ৩ বছরের শিশু পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না। আমরা জানি বর্তমানে বাংলাদেশের অবস্থা যদি তাকাই, ছাত্রের কাছে শিক্ষিকা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। এরকম খবর কিন্তু আমরা হরহামেশাই পাচ্ছি। মানুষের মানসিকতার নিকৃষ্ট উদাহরণ তখন পাই যখন শুনি গণধর্ষণ এবং যেখানে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। এইসব শুনে আমাদের মন আঁতকটে এবং মুখ থেকে অচিরেই বের হয়ে আসে যে মানুষের মনুষ্যত্ববোধ কোথায়? এখানেই লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমরা সকলেই বুঝে যাচ্ছি আসলে সমস্যার গোড়ায় আসলে কি আছে? সমস্যার গোড়ায় আছে হচ্ছে মনুষ্যত্ববোধের অভাব। এখন দেখুন মাননীয় সভাপতি, আপনি যতদিন পর্যন্ত এই মনুষ্যত্ববোধটা জাগ্রত করতে পারবেন না ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন না। এখন
পক্ষ দলের প্রথম বক্তা যে জিনিসটি দেখে গেছে যে আসলে তারা হচ্ছে রাজনীতি বলতে বোঝাচ্ছে হচ্ছে তারা হচ্ছে সকল হচ্ছে নীতি হচ্ছে তৈরি করে দিয়ে যাচ্ছে। এখন এখন লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে যে ধর্ষণ সম্পর্কিত নীতি বা এই যে ধর্ষণের জন্য যে আইনের যে কঠোর প্রয়োগ, এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু আসলে ধর্ষণ সমস্যা, এই সমস্যা কি আদতে সমস্যার সমাধান হয়েছে? সমস্যা কিন্তু সমাধান হয়নি। বরঞ্চ আরো দিন পরিসংখ্যানে আমরা দেখতেছি এই সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনার এই সকল যে সমস্যা আছে সেই সকল সমস্যা আসলে আপনি কিভাবে সমাধান করতে পারবেন? তখনই করতে পারবেন যখন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ বা তাদের যে মানবিক মূল্যবোধ আছে সেইগুলো আসলে জাগ্রত হচ্ছে। ইভেন এবং যতদিন পর্যন্ত আপনি এই কাজটি করতে পারছেন না ততদিন পর্যন্ত এই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। আর এই সমস্যা যদি সমাধান করতে চান তাহলে কিভাবে করতে হবে? তাহলে আপনাকে করতে হবে সঠিক পারিবারিক এবং সামাজিক শিক্ষার মাধ্যমে। তাহলে দেখুন মাননীয় সভাপতি, এই যে ধর্ষণ সমস্যা আছে সেই সমস্যার সমাধান কিন্তু বরঞ্চ রাজনীতি করতে পারছে না। বরঞ্চ এই সমস্যার সমাধান যদি করতে চান তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে সঠিক পারিবারিক শিক্ষা এবং সঠিক হচ্ছে ধর্মীয় অনুশাসন। মাননীয় সভাপতি, এরপরে হচ্ছে আমরা পরবর্তী সমস্যাগুলির দিকে হচ্ছে চলে যাচ্ছি। পরবর্তী সমস্যার মধ্যে আছে হচ্ছে কিশোর অপরাধ। মাননীয় সভাপতি, আজকে আমাদের বর্তমান সমাজ চিত্রটা দেখুন আজকে এই যে নতুন যে জেনারেশন আছে তারা মোবাইল গেম বা অন্যান্য সকল গেমের মাধ্যমে হচ্ছে আসক্ত হয়ে পড়ছে। ইভেন আমাদের দেশে যে সকল হচ্ছে নগ্ন রাজনীতি আছে সেই রাজনীতির প্রভাবে কিন্তু অনেক ছেলে কিশোর অপরাধের সাথে যুক্ত হচ্ছে। এখন এই সমস্যা যদি সমাধান করতে চান, এই সমস্যার সমাধান কি আসলে রাজনীতি করতে পারে? আপনাকে এটা দেখতে হবে যে রাজনীতি কিন্তু কখনোই কারো পার্সোনাল লাইফে খুব বেশি ইন্টারফেয়ার করতে পারছে না। এখন দেখুন, এই যে আমাদের যে নতুন জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, যে নতুন জেনারেশন যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের যদি আসলে আমি ঠিক পথে রাখতে চাই তাহলে সেখানে আমাকে কিভাবে সমাধান করতে পারি? সেখানে সমাধান করতে পারি যে সঠিক পারিবারিক এবং সামাজিক শিক্ষা। মাননীয় সভাপতি, যেহেতু আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো সমস্যা আমি দেখে যেতে পারলাম না। পরবর্তী সমস্যাগুলো হচ্ছে আমাদের পরবর্তী বক্তাগণ দেখে যাবে। এবং আজকে প্রতিপক্ষ বন্ধুকে এটি বলতে চাই যে সকল সমস্যার সমাধান শুধুমাত্র সরকার এবং রাজনীতির হাতে ছেড়ে না দেয়। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করি এবং সঠিক এবং একটি সুন্দর সমাজ গঠনে সহায়তা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ SF হৃদয় এবং উল্লাস। আমি উল্লাসকে দিচ্ছি 75। আমিও 75 দিচ্ছি। 78। বিতর্কিকদের যুক্তি তর্কে জমে উঠেছে বিতর্ক। চমৎকার ও মনোমুগ্ধকর বিতর্ক উপভোগ করছি আমরা। বিতর্কের এ পর্যায়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আমানুল্লাহ সরকারকে। মাননীয় সভাপতি, আমাকে কি শোনা যাচ্ছে? আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের বিতর্কের সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের যে বিষয় নির্ধারণ হয়েছে সে বিষয়টি হচ্ছে রাজনীতি পারে একটি দেশের সকল সমস্যা সমাধান করতে। মাননীয় সভাপতি, প্রথমে সরাসরি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করতে চাই। আজকে বিপক্ষ দলের কাছ থেকে, প্রথম বক্তার কাছ থেকে যেই কিছু সমস্যার কথা পেলাম, সেই সমস্যাগুলোর তার পুরো বিতর্ক জুড়ে দর্শন কথা শুনতে পেয়েছি। মাননীয় সভাপতি, আজকে একটু চিন্তা করুন, আজকে থেকে 20 বছর আগের কথা আর এখনের কথা। আজকে থেকে 20 বছর আগে যখন একটি ধর্ষণ হতো, সেই ধর্ষণের জন্য আমাদের যে লম্বা প্রক্রিয়া, যে বিচার লম্বা প্রক্রিয়া ছিল, সেই লম্বা প্রক্রিয়ার মধ্যে যেতে হতো। কিন্তু এই রাজনৈতিক সদিচ্ছার কারণে যে আমাদের দ্রুত ট্রাইব্যুনাল সৃষ্টি হয়েছে, সেই ট্রাইব্যুনালের নীতিমালা কিন্তু রয়েছে 180 কার্যদিবসের মধ্যে সেই সমস্যাটাকে বা সমাধান করা বা বিচার নিষ্পত্তি করা। সেই জায়গায় কিন্তু আজকে সমাধানের পথটি বের করতে হচ্ছে রাজনীতি। মাননীয় সভাপতি, তারপরে তিনি যে সমস্যার কথাটি বলে গেলেন সেটি হচ্ছে বাল্য বিবাহ। মাননীয় সভাপতি, আজকে থেকে আবারও 20 বছর আগের কথা চিন্তা করুন। মাননীয় সভাপতি, যখন আজকে থেকে 20 বছর 30 বছর আগে মানুষ হচ্ছে 10 বছর 12 বছর 14 বছরের মেয়েটিকে বিয়ে দিয়ে দিত অথবা তার আগেই বিয়ে দিয়ে দিত, কিন্তু তারপরে কিন্তু রাজনীতিবিদরা যে রাজনীতির মাধ্যমে যে আইন প্রণয়ন করে, সেই আইন প্রণয়ন করলো কি যে ছেলেদের জন্য সেটি 21 বছর, মেয়েদের জন্য সেটি 18 বছর। সেই ক্ষেত্রে কিন্তু বাল্যবিবাহের হার অনেকটা কমে আসছে। যেহেতু মাননীয় সভাপতি এই পদক্ষেপটি নেওয়ার পরেও সমাধান সম্পূর্ণ হয়নি, তারপরে তারা আরেকটি পদক্ষেপ নিল কি, যেটা হচ্ছে জিরো টলারেন্স। মাননীয় সভাপতি, এই জিরো টলারেন্সের মাধ্যমে তারা কি করলো, যে বাল্যবিবাহকে কঠোর শাস্তি ব্যবস্থা নিশ্চিত করলো। সেই কঠোর শাস্তি ব্যবস্থার মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ আমরা আরো রোধ করতে পেরেছি। বর্তমান সময়ে যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করলে কিন্তু দেখবো যে বাল্যবিবাহের যে তুলনামূলক হার, সেই তুলনামূলক হার কিন্তু অনেকাংশে কমে এসেছে। মাননীয় সভাপতি, এখন তার আরেকটি সমস্যার কথা বলি। সেই সমস্যা হচ্ছে মাননীয় সভাপতি দুর্নীতি। যদি মাননীয় সভাপতি বেকারত্ব থেকে শুরু করি, মাননীয় সভাপতি খুবই দুঃখ নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশে প্রায় শিক্ষিত বেকার রয়েছে 30 লক্ষাধিক। মাননীয় সভাপতি, আমি আবারও বলছি, শুধুমাত্র স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে মাননীয় সভাপতি 30 লক্ষাধিক বেকার রয়েছে। সেই বেকারের কিন্তু কোনো কর্মসংস্থান, সামাজিক সচেতনতা পারবে না তাদেরকে হচ্ছে বেকারত্বকে দূরীকরণ করতে। মাননীয় সভাপতি, সেই জন্য কিন্তু রাজনৈতিক সদিচ্ছা, রাজনীতিবিদদের সদিচ্ছা প্রয়োজন, এমনকি সঠিক
সঠিক যেই প্রকল্প প্রণয়ন, সেই আমাদেরকে নীতিমালা প্রণয়ন করতে হবে এবং কি ব্যবস্থা করে দিতে হবে। এই জায়গাটি কিন্তু কোনোভাবে অন্যান্য জায়গা থেকে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। মাননীয় সভাপতি, এখন আমার বিতর্কে চলে আসি। মাননীয় সভাপতি, আমরা যে সমস্যাগুলো নিয়ে বলছিলাম, একটা দেশের বা একটা আন্তর্জাতিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে যদি আমরা সম্পূর্ণরূপে, অর্থাৎ যদি আমরা আরেক কথায় বলতে চাই, সকল সমস্যা যদি আমরা নিষ্কাশন করতে চাই অথবা সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন। কিভাবে মাননীয় সভাপতি? দেখুন, আজকে বিচার ব্যবস্থার কথা আমরা বলে গিয়েছি মাননীয় সভাপতি। আজকে দেখুন মাননীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন দর্শন হলো, সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে 2 দিনের মাথায় আসামি গ্রেফতার মাননীয় সভাপতি এবং বিচারের আওতাধীন। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সমাধানের একটি পথ কিন্তু আমরা বেঁচে পেয়েছি মাননীয় সভাপতি। তারপরে যদি আমরা একটু আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে লক্ষ্য করি মাননীয় সভাপতি, দেখুন বাংলাদেশের উপর আজকে একটা মাননীয় সভাপতি, মানে আপনাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে যে রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি বোঝা। কেন বোঝা? কারণ বাংলাদেশের সেই সমস্ত ক্ষমতা এখনো হয়নি যে সমস্যা দিয়ে তাদেরকে লালন পালন করবে। এখন এই সমস্যার সমাধান এত বছর যাবত কেন হচ্ছে না? এই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলের যে নেতারা রয়েছে, তারা যেহেতু, যে রাজনীতিবিদরা রয়েছে, তাদের সদিচ্ছার অভাবে এই আমাদের সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। আমরা যদি দেশীয়ভাবে সামাজিক সচেতনতা দিয়ে এই সমস্যাটিকে সমাধান করতে পারতাম, তাহলে কিন্তু আমরা অনেক আগেই এই রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মায়ানমারে পাঠিয়ে দিতাম, কিন্তু আমরা পারিনি। আমরা কার অপেক্ষায় বসে আছি? আমরা অপেক্ষায় বসে আছি ইউনাইটেড নেশনের অপেক্ষায়, আমরা বসে আছি আন্তর্জাতিক রাজনীতিবিদদের অপেক্ষায়। তারা আজকে আমাদেরকে এই সমস্যা নিয়ে এগিয়ে আসবে, সমস্যার সমাধান করবে। আমরা কিন্তু আজকে সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাই তাকিয়ে আছি মাননীয় সভাপতি। আজকে দেখুন, আজকে আমরা এই যে মাননীয় সভাপতি কিছুদিন যাবত নিরাপদ রাস্তা নিয়ে, সড়ক নিয়ে মাননীয় সভাপতি আন্দোলন হচ্ছে, আমরা সকলেই তাকিয়েছি যে সরকার কি সিদ্ধান্ত নেবেন। কারণ কি? কারণ আমরা জানি এবং বিশ্বাস করি যে সরকার চাইলে অথবা রাজনীতিবিদরা চাইলে সকল সমস্যার সমাধান করতে পারে। মাননীয় সভাপতি, এখন আরেকটু আসি মাননীয় সভাপতি, আজকে আমাদের যে সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে, সীমান্তের যে সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কোন জনগণ কি ভূমিকা পালন করেছে আমি তো জানি না মাননীয় সভাপতি। বিপক্ষ দলের কাছ থেকে আশা করছি সেই সমস্যার সমাধানগুলো আমরা পাবো। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের কি দরকার ছিল? বিপক্ষ দলের দরকার ছিল যে একটি দেশের সকল সমস্যা কিভাবে রাজনীতি ছাড়া সমাধান করা যায় সেটি দেখিয়ে যাও। তিনি আজকে বলে গেলেন কি রাজনীতি ছাড়া এই সমস্যাগুলো সমাধান করতে পারি, কিন্তু আজকে তাদের দেখে যাওয়া উচিত ছিল যে কোনো একটি সমস্যা সমাধান করার ক্ষেত্রে রাজনীতিক কোনো ভূমিকাই নেই। তাহলে আমরা মানতাম যে রাজনীতি একটি দেশের সকল সমস্যা সমাধান করতে পারে না। কিন্তু মাননীয় সভাপতি, তারা যে সমস্যাগুলোর কথা বললেন, সেই সমস্যাগুলো তো সমাধানের পথ আমি দেখিয়েই গেলাম। আমার পরবর্তী বক্তা এসে আরো দেখিয়ে যাবেন। এবং মাননীয় সভাপতি, আমাদের বক্তব্যে কিন্তু আমরা দেখিয়ে গিয়েছি একটা দেশের সমস্যা প্রক্ষান্তর একটা আন্তর্জাতিক সমস্যাকেও কিভাবে একটি রাজনৈতিক সদিচ্ছা সমাধান করতে পারে। মাননীয় সভাপতি, ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করছি। মাননীয় সভাপতি, আজকে যে সামাজিক সচেতনতার কথা তিনি বললেন, আজকে সামাজিক সচেতনতা তৈরি করার জন্য মাননীয় সভাপতি বিভিন্ন কনফারেন্স সেমিনারের ব্যবস্থা করা হচ্ছে, সরকার কিন্তু সেটি করে দিচ্ছে। অর্থাৎ মাননীয় সভাপতি, অন্যান্য যে নিয়ামকগুলো রয়েছে, সেই নিয়ামকগুলোকে তৈরি করার জন্য রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ব্যক্তি এবং রাজনীতি আমাদের ব্যবহার করা হচ্ছে। তাই মাননীয় সভাপতি, সর্বশেষে যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে রাজনীতি পারে একটি দেশের সকল সমস্যা সমাধান করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ আমানুল্লাহ সরকার। আমি আমানুল্লাহকে দিয়েছি 78। আমি 76। 79। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ইসমাইল হোসেনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে বক্তব্য উপস্থাপন করবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ইসমাইল হোসেন। মাননীয় সভাপতি, আমাকে শোনা যাচ্ছে? আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। জি, ধন্যবাদ। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের দ্বিতীয় বন্ধুর 20 বছর আগে যেতে আমি সত্যিই 20 বছর আগে চলে গিয়েছিলাম। যেখানে গিয়ে দেখলাম আমার মা আমাকে ঘুম পাড়াচ্ছে, আয় আয় চাঁদ মামা গান করে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কথায় আসলো, আমার মনে হলো এই যে তারা কিনা বলতে চাচ্ছে যে আয় আয় রাজনীতি মামা টিপ দিয়ে যা, দেশের সকল সমস্যাগুলো দূর করে যা। মাননীয় সভাপতি, খুবই হাস্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধু সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে তা হলো রাজনীতিই পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। কেবলমাত্র রাজনীতিই পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। এই বিষয়টি থেকেই তারা সরে গিয়েছে। সঙ্গত কারণেই আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, সংসদে এসির নিচে বসে দেশের অবস্থা পর্যালোচনা করে রাজনীতির বিবেচনা বা সুবিবেচনা করে আইন প্রণয়ন করা যায় ঠিকই,
কিন্তু সেটার প্রয়োগ করতে গেলে বা রাজনৈতিক বিভিন্ন আইনের গ্রহণযোগ্যতা তখনই আসবে যখন কিনা সেটা গ্রহণ করবে দেশের জনগণ, আর দেশের জনগণ তখনই সেটা গ্রহণ করবে যখন তারা হবে সচেতন, তাদের মধ্যে নৈতিক, পারিবারিক, সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে। না হলে প্রতিপক্ষ বন্ধুদের মুখ নিঃসৃত যে রাজনীতি, ওটি কয়েকটি সংবিধানের লাইন হয়ে থেকে যাবে। মাননীয় সভাপতি, দেশের যতগুলো সমস্যার কথা আমার দলের প্রথম বক্তা বলে গেলেন, তার মধ্যে আমি কিছু যুক্তি, তত্ত্ব, উপাত্ত দেখিয়ে বুঝিয়ে যাব কিভাবে শুধুমাত্র রাজনীতি নয়, দেশের অন্যান্য অনেক সমস্যাগুলো মানুষের সচেতনতা, মূল্যবোধ এবং শিক্ষা দ্বারা সমাধান হতে পারে। মাননীয় সভাপতি, একটি দেশের অলিগলি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থা পর্যন্ত যদি যায়, তাহলে দেখা যায় দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থার লক্ষ্য কি? জনগণ। যেমন মাননীয় সভাপতি, আমাদের রাস্তাঘাটে বর্তমানে আমাদের মেয়েদের যে অনিরাপত্তার কথাটা এখন আসছে মাননীয় সভাপতি, সেই বিষয়ে কিন্তু হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয়েছিল ২০০০ সালে। সেই আইনের ৮ নং অনুচ্ছেদে বলা ছিল, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন। অথচ মাননীয় সভাপতি, আপনি যদি একটু ২-১ বছরের পরিসংখ্যান একটু লক্ষ্য করুন, তাহলে ২০২০ সালের মার্চের ২২ তারিখে পত্রিকায় বেরোলো, ৪ বন্ধু পরিকল্পনা করে একে অপরের স্ত্রীকে ৪ বছর ধরে ধর্ষণ করে আসছেন। ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। এবং মাননীয় সভাপতি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলে আসি, বগুড়ার শিবগঞ্জে বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবার লক্ষ্য করুন মাননীয় সভাপতি এবং আমার প্রতিপক্ষ বন্ধু, সেই ২০০০ সালে দেওয়া রাজনৈতিক কঠোর, যেটা কিনা দ্বিতীয় বক্তা বলে গেলেন, কঠোর আইন প্রণয়ন করা হলো ঠিকই, কিন্তু কেবলমাত্র মানুষের মূল্যবোধ, নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধের এসবের অবক্ষয়ের কারণে এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে যাচ্ছে। এখন এগুলো নিউজ পেপারের গরম টপিকে পরিণত হয়েছে। তাহলে মাননীয় সভাপতি, রাজনীতি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারলো? প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্নবিদ্ধ। আবার লক্ষ্য করুন মাননীয় সভাপতি, প্রথম আলো পত্রিকার ২০১৯ সালের ২১ মার্চের চিত্র। রোহিঙ্গাদের বসতির কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১,৮৬৫ কোটি টাকার বন ধ্বংস হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে সেখানকার পরিবেশ, বনভূমি ও জীববৈচিত্র্য। ধ্বংস হয়েছে ৬,১৬৩ একর বন। এছাড়া বসতি স্থাপন করতে গিয়ে এশিয়ান হাতির আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, সংশোধিত বন আইন ২০১০-এ বনভূমি রক্ষার ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে ৬ মাস থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানা ১০,০০০ থেকে ১,০০,০০০ টাকার কথা বলা হয়েছিল মাননীয় সভাপতি। কিন্তু আমাদের সুন্দরবনের দিকে তাকালে আমার সত্যিই খুবই হতাশ লাগে, কারণ সুন্দরবন থেকে প্রতিনিয়ত বনজ সম্পদ চুরি, বন্যপ্রাণীদের উপর বিভিন্ন অত্যাচার, হত্যা এবং বন ধ্বংস, বিভিন্ন ধরনের কার্যকারিতা এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওপেন সিক্রেট। এক্ষেত্রেও রাজনীতি কিভাবে তার আইন প্রণয়ন বা কঠোর আইন প্রণয়ন করে যে সমস্যাটি সমাধান করলো, আমার বোধগম্য হয় না। মাননীয় সভাপতি, এবার আসি আমাদের দেশের সবচাইতে অন্যতম একটি নিত্য নৈমিত্তিক সমস্যায়, যা কিনা আমাদের দেশের চোখের সামনে দিয়ে ঘটছে। কত মায়ের কোল খালি হচ্ছে, কত পরিবার ধ্বংস হচ্ছে। মাননীয় সভাপতি, দেশে প্রতিদিন গড়ে ৬৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। সরকারি তত্ত্বাবধানে পরিচালিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মাননীয় সভাপতি, ২০১৯ সালের পরিসংখ্যানে একটু চলে যায়। সেই বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪,৭০২টি। এসব দুর্ঘটনায় নিহত হয় ৫,২২৭ জন, আহত ৬,৯৩৫ জন। সবচেয়ে বেশি ৩০৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। মানুষের জীবন তো যাচ্ছেই মাননীয় সভাপতি, বহু মানুষ আহত হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। একটি পরিবারের অভিভাবক যে নিহত বা আহত হলো, কিংবা আপনজন হারিয়ে যে পরিবারটি কিভাবে চলছে, তার পরিসংখ্যান কখনো রাজনীতিতে তুলে ধরা হয় না মাননীয় সভাপতি। শুধুমাত্র রাজনীতি হাজার হাজার কোটি কোটি আইনের নামে সংবিধানে কয়েকটি লাইন তৈরি করে যাচ্ছে, যা কিনা আদৌ কোনোভাবেই কাজে আসছে না। এখানেও দেখুন মাননীয় সভাপতি, রাজনীতি কিন্তু একটি মর্মান্তিক সমস্যা সমাধান করতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। মাননীয় সভাপতি, আমি আবারও বলছি, প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। এবার মাননীয় সভাপতি, আমাদের দেশের আরো অন্যান্য সমস্যাগুলো আছে। আমাদের দেশে ঘুপে ঘাপে যে পরিমাণ যৌতুক প্রথা চলছে, মাননীয় সভাপতি একটু যদি লক্ষ্য করি, ২০১৫ সালের ঘটনা না, ২০ বছর আগে চলে গেছেন, অথচ দেখুন ২০১৫ সালের ঘটনা, সিলেটের যৌতুক না দেওয়া স্ত্রীর জিহ্বা ও পায়ের রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগের বিরুদ্ধে বলেছে স্বামী ৫ লাখ টাকা যৌতুক চেয়েছিল। এবার আসি মাননীয় স্পিকার, কিশোর অপরাধের ক্ষেত্রে। কিশোরগঞ্জে তারাশের মুঠোফোনে গেম খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এবং সম্প্রতি এই যে নারী পাচার হচ্ছে এবং শিক্ষার্থীরা বা আমাদের তরুণ প্রজন্মের যে অনায়াসে খুন, ড্রাগ, পর্নোগ্রাফি, অপহরণ, মুক্তিপণ আদায়, প্রতিনিয়ত মানুষ হেনস্থার শিকার হচ্ছে। এখানে রাজনীতি কোথায় মাননীয় সভাপতি? রাজনীতি কিন্তু কোনোভাবেই সমাধান করতে পারছে না। এর চাইতে যদি মানুষ সচেতন হতো এবং সচেতনতার এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা হতো, তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের সমস্যাগুলো নিরসন সমাধান করা যেত। তাই মাননীয় সভাপতি, আমি শেষ করছি এই যে রাজনীতি মুখনিসৃত যে বাণী, তাকে আমরা আইন বলছি, তার সংবিধানের কয়েকটি মাত্র লাইন। আর আমরা এই লাইনগুলোকে কখনোই সমাধান হিসেবে দেখতে পারছি না বলেই মনে করছি রাজনীতি সকল সমস্যার সমাধান হতে পারে না। তাই আশা করব আজকের এই বিতর্ক শেষে সবাই সুর মিলিয়ে বলতে পারবো, রাজনীতি এবং রাজনীতিই কেবল সকল সমস্যার সমাধান করতে পারে না, বরং জনগণের সচেতনতা, দায়িত্বশীলতা, মূল্যবোধ এবং আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নতি দেশের সকল সমস্যার সমাধান করতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ
ইসমাইল হোসেন। আমি ইসমাইলকে দিয়েছি 79। আমি 77। আমি 77। আমিও 77। এবারে আমি পক্ষ দলের দলনেতা মোহাম্মদ আফজাল হোসেনকে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে মাননীয় সভাপতি? আশা করছি শুনতে আপনার পাওয়া কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। অসংখ্য ধন্যবাদ। জি, আমি শুরু করছি। 3, 2, 1। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্ক প্রস্তাবনাটি হচ্ছে রাজনীতি পারে একটি দেশের সকল সমস্যার সমাধান করতে। মাননীয় সভাপতি, পুরো বিতর্ক জুড়ে আমি আমার এই জায়গায় এসে যে জিনিসটা বুঝতে পারলাম যে রাজনীতি এবং সমস্যা দুইটার যে সংযোগ সূত্রটা আমার বিপক্ষ দল হয়তো বুঝতেই পারে নাই। যদি বুঝতে পারতো তাহলে একটু আমি গল্পে যদি চলে যাই যে আপনি আম্পায়ার এবং ক্রিকেটারের আম্পায়ার এবং প্লেয়ারের ওয়ার্নিং এর কথা যদি চিন্তা করেন, যদি আপনি বলেন যে একজন ক্রিকেটার আম্পায়ার ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আপনি যদি আবার এটা বলেন যে একজন রেফারিও তো ক্রিকেটারকে ওয়ার্নিং দেয়, তাহলে আম্পায়ারের কথা যখন হবে তখন আপনার বুঝতে হবে যে এটা ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, ওটা ফুটবল নিয়ে কথা হচ্ছে না। মাননীয় সভাপতি, সমস্যা একটি দেশের, আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিতর্ক তা কিন্তু না, বিতর্ক হচ্ছে দেশ নিয়ে, সে যে কোনো দেশ হতে পারে, জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট হতে পারে। আপনার সমস্যা নিয়ে যখন কথা হচ্ছে, আমার প্রথম বক্তা বলে গিয়েছিল যে রাজনীতি সংশ্লিষ্ট সমস্যা মাননীয় সভাপতি। এখন যদি আপনার ব্যক্তিগত সমস্যার কথা বলা হয়, সেটা তো রাজনীতি সমাধান করবে না। আমি যাচ্ছি বিতর্কে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেছেন খুব সুন্দর করে যে সচেতনতা, মূল্যবোধ, সৌজন্যবোধ, মনুষ্যত্ব এগুলো আসলে আমাদের অনেক সমস্যা সমাধান করতে ব্যবহার করে। মাননীয় সভাপতি, আপনার একটা দেশে আপনার অর্থনৈতিক কোনো দুরবস্থায় পড়ে আছেন, আপনার আন্তর্জাতিক কোনো ঋণ আসতেছে না মাননীয় সভাপতি, আপনার মনুষ্যত্ব দিয়ে আপনি কি আন্তর্জাতিক ঋণ নিয়ে আসতে পারবেন মাননীয় সভাপতি? আপনার মনুষ্যত্ব দিয়ে একটা ব্রিজ তৈরি করতে পারবেন মাননীয় সভাপতি? আপনি মনুষ্যত্ব দিয়ে আপনি কি কোন কোন সমাধানগুলো করবেন? আপনি শুধু মনুষ্যত্ব আর মূল্যবোধ, সৌজন্যবোধ দিয়ে যদি একটা দেশের সকল সমস্যার সমাধান করতে চান, তাহলে এটা আসলেই অনেক কল্পনা ছাড়া কিছুই না মাননীয় সভাপতি। বিতর্কের জায়গাটা বুঝতে হবে মাননীয় সভাপতি। বিতর্কের জায়গাটা হচ্ছে রাজনীতি দেশের সকল সমস্যার সমাধান করতে পারে, তার মানে রাজনীতি সংশ্লিষ্ট, আমার প্রথম বক্তা বলে গেছে, হতে পারে রাজনীতিবিদদের ধারাও গঠিত, কিন্তু আমাদের দেখতে হবে যেই সমস্যাটা রাজনীতি এবং একটি দেশের জাতীয় সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। আর এখানে বার্ডেন আমরা দিয়ে গিয়েছিলাম যে আপনারা বলে যান, আপনারা আমাকে সমস্যা দেন, আমি সমাধানের পথ দেখিয়ে যাই। আমাদেরকে আসলে ওরকম কোনো সমস্যা দেওয়াই হয় না যে আমরা পথ দেখিয়ে যাব। আমরা হয়তো আশা করেছিলাম যে তারা এমন কিছু বক্তব্য উত্থাপন করবে, এমন কিছু সমস্যা সমাধানের কথা বলবে যেটা আমি উত্তর দিব। আমি পয়েন্টগুলো লিখতে পারি না মাননীয় সভাপতি। তারা বলে গেছেন যে পর্নোগ্রাফির কথা। মাননীয় সভাপতি, পর্নোগ্রাফির কথা চিন্তা করেন, আজকে আমি আমার বাসায় বসে পর্ন দেখতেছি, এটা আমি আমার মনুষ্যত্বের ব্যাপার, কিন্তু এটা কি জাতীয় সমস্যা? এই সমস্যাটা কি আমার রাজনীতি সমাধান করবে? হ্যাঁ, তাও আমি রাজনীতিকে এটার সাথে অ্যাটাচ করতে পারি। কিভাবে মানুষ দেখাচ্ছি আমার সভাপতি? মানুষ চায়নার দিকে একটু তাকাই। যদি চায়না একজন অপ্রাপ্ত বয়স্ক 3 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করা যাবে না এমন একটা আইন প্রণয়ন করেছে, এরকম যদি আইন প্রণয়ন হয়, তাহলে রাজনীতির ব্যবহারটা এখানে হয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, একটু চিন্তা করেন, আমি কিছু আন্তর্জাতিক, যেহেতু একটা দেশের সমস্যা সমাধানের কথা বলা, সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় মাননীয় সভাপতি। আন্তর্জাতিক পরিমণ্ডল বলতে আপনি অনেক সমস্যায় আছে মাননীয় সভাপতি। একটু লক্ষ্য করেন যে COP24 সম্মেলন, তারপর কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল চুক্তি, এই যে চুক্তিগুলো হয়, এগুলো কেন মাননীয় সভাপতি কাদের দ্বারা হয়? রাজনীতিবিদদের দিয়ে হয়। তারা বিশ্ব একটা দেশ, ওই আন্তর্জাতিক হলেও আপনার বাংলাদেশ নিয়ে তারা চিন্তা করে, তারা কানাডা নিয়ে চিন্তা করে, কেন মানুষ সম্মেলনগুলো হয়? ওই দেশের নির্দিষ্ট একটা সমস্যা সমাধানের পথ প্রণয়ন, পথ বের করে মাননীয় সভাপতি। তার মানে রাজনীতি এবং রাজনীতিবিদরাই সকল সমস্যা সমাধানের পথগুলো উন্মুক্ত করে দেয় মাননীয় সভাপতি। আপনি তারা বলে গেছেন যে ধর্ষণের কথা, তারা বলে গেছেন ভিক্ষাবৃত্তির কথা, অপরাধ বৃত্তির কথা। মানুষ ভিক্ষাবৃত্তির কথা চিন্তা করেন, আজকে আপনি মনুষ্যত্বের কথা বলছেন, আপনি নিজে হয়তো ভিক্ষা দিবেন না বা ভিক্ষা দিবেন আপনার একটা বিষয়, আপনি আপনার এলাকায় ভিক্ষুকদেরকে বাড়িয়ে বের করে দিতে পারেন না। ভিক্ষাবৃত্তিরা চলবে, মানুষদের ভিক্ষুকরা ভিক্ষা করবে, কিন্তু এটা যদি আমরা বন্ধ করতে হয়, তাহলে কিভাবে বন্ধ করতে হবে? দেখেন মানুষদের রাজনীতির এখানে আটটা কোথায়। রাজনীতিবিদরা বা রাজনীতিরা বা যারা আইন প্রণয়ন করে বা ওই এলাকায় চেয়ারম্যান, মেম্বার বা কমিশনার, তারা কি করবে? ওই এলাকায় ভিক্ষা মুক্ত ভিক্ষা
এলাকা হিসেবে বিবেচনা করবে, ওই এলাকায় কোনো ভিক্ষাবৃত্তি চলবে না। তারপর যেই ভিক্ষুকরা ছিল ওই ভিক্ষুকদের একটি পুনর্বাসন পরিকল্পনা করবে। এটা কি আপনি করবেন? এটা কি আমি করব? না মানুষ সভাপতি, এটা রাজনীতিবিদরা করবে, যারা ওই এলাকার রাজনীতির দায়িত্বে আছে মানুষ সভাপতি। তার মানে আপনার বুঝতে হবে যে যেই সমস্যাগুলো রাজনীতি সংশ্লিষ্ট, যেই সমস্যাগুলো একটি দেশের জাতীয় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই আপনার রাজনীতি দরকার মাননীয় সভাপতি। মানুষের আপনি চিন্তা করেন যে আফগানিস্তান তারা কি বলে মায়ানমারের হচ্ছে এর কথা বলে গেল, মায়ানমারে যখন আমাদেরকে রোহিঙ্গা গুলো বাংলাদেশে পাঠায়, আপনি 10 বছর 15 বছর 20 বছরের চিন্তা করেন মানুষ, এই সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ থেকে আপনি রোহিঙ্গা পাঠাইতে পারবেন না মানুষ। রোহিঙ্গা পাঠানোর জন্য আপনার মনুষ্যত্ব, আপনি যে তাদের কাছে সুন্দর করে হচ্ছে ডিপ্লোম্যাটিক ইনভাইটেশনে গেলেও আপনি এই রোহিঙ্গা গুলো পাঠাইতে পারবেন না মানুষ। আপনি তাদেরকে বলতে পারবেন না যে আমি মনুষ্যত্ব দেখাও, নিয়ে যাও না। আপনার 10 বছর 15 বছর 20 বছর হলে মানুষ রাজনৈতিক আশ্রয় যাইতে হবে, রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে দিয়ে যাইতে হবে, রাজনৈতিক সহযোগিতায় যাইতে হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার আবেদন করতে হবে। তার মানে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে 20 বছর পরে হলেও আপনি রোহিঙ্গা পাঠাইতে হবে রাজনৈতিক ইয়ার মাধ্যমে। এখন আপনি এত বড় বড় সমস্যা বাদ দিয়ে যদি আপনি ব্যক্তিগত সমস্যা এবং মেইন সমস্যা মানে প্রধান সমস্যা থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো নিয়ে বিতর্ক করেন, আপনি যদি কথার শৈলী দিয়ে আজকে বিতর্ক জেতার চেষ্টা করেন মানুষ, তাহলে আমার কিছুই বলার থাকবে না মানুষ। চিন্তা করেন আপনি যে সমস্যাগুলো আমরা আশা করেছিলাম যে একটা দেশের সমস্যা কি হতে পারে, আপনি পয় নিষ্কাশন নিয়ে কথা বলেন, আজকে হচ্ছে বর্জ্য অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, এরকম কোনো সমস্যা আপনারা দিতে পারেন না মানুষ। এই সমস্যাগুলোকে আপনি সমস্যার সমাধান করতে অবশ্যই রাজনীতিবিদদের দরকার এবং রাজনীতিবিদের ওই কাঠামোটা দরকার আমার সভাপতি। অর্থাৎ আজকে বিতর্কটা হচ্ছে রাজনীতি পারে, কিন্তু আমাদের বার্ডেনটা হচ্ছে আমরা দেখিয়ে দেখলাম যে রাজনীতি কিভাবে পারে। আমরা চাইবো তারা দেখিয়ে দিয়ে যাক, শুধু কথার শৈলী দিয়ে না এবং হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে না, তারা দেখিয়ে দিয়ে যাক যে রাজনীতি না আর কি পারে এই সমস্যাগুলো সমাধান করতে। তারা যে সমস্যা করেছেন মনুষ্যত্ব বাদ দিয়ে কি পারে মানুষ এই প্রবলেমগুলো সমাধান করতে। ধন্যবাদ মানুষ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ আফজাল হোসেন। আমি আফজাল হোসেনকে দিয়েছি 83। আমি 80। 81। একজন বিতার্কিক, একজন বাকশিল্পী। প্রতিযোগীদের বিতর্ক শুনে তাদেরকে বাকশিল্পী হিসেবে অভিহিত করা যায়। সুপ্রিয় সুধী, আজকের বিতর্কের বিষয় রাজনীতি পারে দেশের সকল সমস্যা সমাধান করতে। প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আজকের প্রতিযোগিতার শেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা কুমারী সঞ্চিতা রানীকে আমি আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। কুমারী সঞ্চিতা রানী, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি হেডফোন খুলে কথা বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি হেডফোনটা খুলে ফেলুন। কুমারী সঞ্চিতার, আপনি আপনার মাইকটা আনমিউট আছে, আপনি মাইকটা অন করে কথা বলুন আমাদের সাথে। আমরা শুনতে পাচ্ছি না আপনাকে সঞ্চিতা রানী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। সম্ভবত আপনার ইয়ারফোনের সমস্যা হতে পারে, শুনতে পাচ্ছি না আমরা। সরাসরি কথা বলে দেখতে পারেন, আপনি ডিসকানেক্টেড হয়েছেন। সঞ্চিতা রানী ডিসকানেক্টেড হয়েছেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। আজ তো দুই দলে কঠিন লড়াই চলছে, দেখা যাক বিচারক বৃন্দ আমাদেরকে কোথায় নিয়ে যান।
সেমিফাইনালে এসে মনে হয় জমে উঠেছে আর কি। দ্বাদশ পর্বেও ভালো ছিল, অনেক কম্পিটিশন ছিল। কুমারী সঞ্চিতা রানীর জন্য আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, তিনি এসেছেন, আমরা দেখি পাওয়া যায় কিনা তাকে। হ্যাঁ, সঞ্চিতা রানী এসেছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জি, শুনতে থ্যাংক ইউ। পাচ্ছি। শুরু করছি 3, 2, 1। ধন্যবাদ মাননীয় সভাপতি। গত রাতে আকাশে চাঁদকে জিজ্ঞাসা করলাম তুমি আলো দাও কেন? চাঁদ বলল এটি আমার ধর্ম। নদীকে জিজ্ঞাসা করলাম তুমি বহমান কেন? নদী বলল এটি আমার ধর্ম। এখন যদি প্রতিপক্ষ দলের বক্তাদের জিজ্ঞাসা করি যে এই দেশে কিংবা পৃথিবীর সব দেশগুলোতে হাজার হাজার ধরনের সমস্যা আছে, এই সকল সমস্যার সমাধান হিসেবে কেবলমাত্র রাজনীতিকেই দাবি করছেন কেন, তাহলে হয়তো মুচকি হেসে চিৎকার দিয়ে বলে উঠবেন উক্ত কার্য সম্পাদন করাই তাদের ধর্ম। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ বন্ধু ও সুধীগণ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় সুনির্ধারিত হয়েছে, রাজনীতিই পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। বিপক্ষে অবস্থান করছি। চলে যাব প্রতিপক্ষ দলের বক্তাদের কথার কাছে। প্রথম বক্তার বক্তব্য শুনে আমার এমন মনে হচ্ছিল মাননীয় সভাপতি যে তিনি বিগত 2 বছর ধরে বাংলাদেশে অবস্থানই করেন না। বাংলাদেশের ধর্ষণ সমস্যা সহ সকল সমস্যার বিচার হয় এমন একটি অলীক কল্পনা তিনি শুনিয়ে গেলেন। এবং দ্বিতীয় বক্তার বক্তব্যে এসে বললেন যে আগে লম্বা প্রক্রিয়ায় ধর্ষণের বিচার হতো, এখন ট্রাইব্যুনাল করা হয়েছে, কিন্তু আসলে বাস্তব হচ্ছে মাননীয় সভাপতি এখন আর বিচারই হয় না। এবং করোনার সময় তিনি যেই শিক্ষার্থীদের বাল্য বিবাহের কথা বললেন, যেটা 20 বছরের তুলনায় কমেছে, সেক্ষেত্রে যদি আমরা দেখি গত 2 বছরে বাল্য বিবাহের হার বেড়েছে 35%। মাননীয় সভাপতি, তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের উদাহরণ দিয়ে গেলেন এবং বলেন সেটা বিচার হয়েছে, কিন্তু আমরা যদি দেখি বুয়েটের র্যাগিং এর শিকার আবরাবের কথা, সেটার কিন্তু কোনো বিচার পাই না। তৃতীয় বক্তা এসে বক্তব্যটাকে সুন্দরভাবে সংসদীয় পদ্ধতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমার ধারণা তিনি সংসদীয় এবং সনাতনী বিতর্কের মধ্যে পার্থক্য বোঝেন না। যদি বুঝতেন তাহলে দেশের সকল সমস্যা বলতে যে আসলে আমরা সকল সমস্যা নিয়ে আলোচনা করছি এবং তারা যে সেটাকে শুধুমাত্র রাজনৈতিক সমস্যার ফ্রেমে বাঁধার চেষ্টা করেছেন, এই পার্থক্যটা তিনি বোঝার চেষ্টা করতেন। এবং তিনি বলেছিলেন যে মনুষ্যত্ব দিয়ে আসলে কি কখনো অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া যায়? বিদেশ কি আপনাকে মনুষ্যত্ব দিয়ে ঋণ দিবে? মাননীয় সভাপতি, একটু খেয়াল করে দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মনুষ্যত্বের কাজের জন্যই মাদার অফ চ্যারিটি অ্যাওয়ার্ড পেলেন এবং তার পরিচিত হয়ে করোনার সময় আমরা কিন্তু এই ঋণগুলো পেলাম, যা আমাদের দেশের এই সুযোগ সুবিধাগুলো পেলাম, যা আমাদের দেশের পরিস্থিতিকে স্বাভাবিক করেছে। মাননীয় সভাপতি, যদি আজকের বিতর্কের বিষয়টার দিকে আপনি খেয়াল করেন তাহলে সেখানে বলা হয়েছে রাজনীতি অর্থাৎ কেবলমাত্র রাজনীতিই পারে সকল সমস্যার সমাধান করতে, এবং তাদের দেখানোর দরকার ছিল যে রাজনীতি সকল সমস্যার সমাধান করতে পারে, এবং আমাদের দেখানোর বার্ডেম হচ্ছে শুধুমাত্র রাজনীতি কখনোই সকল সমস্যার সমাধান করতে পারে না, বরং রাজনীতি সকল সমস্যার সমাধান করতে পারে, এই চিন্তা করাটাই অনেক বড় একটা সমস্যা। মাননীয় সভাপতি, মানুষের দৈনন্দিন জীবনের একটা বড় পার্ট হচ্ছে সমস্যা। সমস্যাহীন মানুষ হয় না, সমস্যাহীন পৃথিবী হয় না। আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করি তবে বাল্যবিবাহ, দুর্নীতি, জনসংখ্যা বৃদ্ধি, দরিদ্রতা, যৌতুক প্রথা, বেকারত্ব, ইভটিজিং, প্রশ্নফাঁস, অশিক্ষা সহ নানান সমস্যায় জর্জরিত মানুষ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সকল সমস্যা মানুষকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। প্রত্যেকটি সমস্যার শিকার হয় এক একটি বিশেষ শ্রেণী। রাস্তাঘাটে যে মেয়ে ইভটিজিং এর শিকার হয়, সেই মেয়েকেই বাবা মা অস্বীকার প্রভাবে ইভটিজারদের ভয়ে বাল্য বয়সে বিয়ে দিয়ে দেয়। সন্তান জন্ম দিতে গিয়ে সেই মেয়ে যখন মারা যায় তখন আমরা বলি ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু মরে। কোন পুরুষের যখন বউ মারা যায় তখন সে হয় ভাগ্যবান, কিন্তু বউ যদি বিধবা হয় তাহলে সমাজ তখন ওই নারীকে তকমা দেয় পোড়া কপালে, অলক্ষী, রাক্ষসী ইত্যাদি বিশেষণে যুক্ত করে। বাল্যবিবাহ মেনে নেওয়া মানেই হচ্ছে সামাজিক ভাবে স্বীকৃতি দেওয়া ওই শিশুর উপর পাশবিক নির্যাতন। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় আপনার রাজনীতি কি করে এই সমস্যাগুলো সমাধান করবে, তারা স্বাভাবিকভাবে উত্তর দিবেন বাধ্যতামূলক শিক্ষা প্রণয়ন করতে পারে, ইভটিজিং এর বিরুদ্ধে আইন করতে পারে, বাল্যবিবাহের বিরুদ্ধে আইন করতে পারে। উত্তর হচ্ছে আমাদের দেশে কি আইনগুলো নেই? তাও আমাদের দেশে এই সমস্যাগুলো কেন? কারণ এই সমস্যার মূল সমাধান হচ্ছে মানুষের নৈতিকতা উন্মোচন, মানুষের নীতিবোধের পরিবর্তন এবং মূল্যবোধের পরিবর্তন। যতদিন না একটা মানুষকে আপনি মানুষকে মানুষ হিসেবে চিন্তা করবেন, যতদিন তাদের প্রোডাক্ট হিসেবে চিন্তা করবেন না, তখনই কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে। মাননীয় সভাপতি, তারা কিয়োটো প্রটোকলের কথা বলে গেছেন, খুব ভালো একটি কথা বলে গেছেন। আপনি যদি ভৌগোলিক পরিবর্তনের কথা চিন্তা করেন, জলবায়ু পরিবর্তন, তাহলে দেখবেন যে গ্রিন হাউস ইফেক্টের জন্য যে সবচেয়ে বেশি উৎপাদন যে দেশগুলোতে হচ্ছে সেই দেশগুলোই সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে। কিন্তু যখন কিয়োটো প্রটোকল করা হয় তখন সেখানে এই জলবায়ু চুক্তিতে সবচেয়ে বেশি যে দেশগুলো কার্বন নিঃসরণ করছে, ইন্ডিয়া, আমেরিকা, চীন, তারা কিন্তু স্বাক্ষর করেনি এবং আপনার বিশ্ব রাজনীতি কিন্তু তাদেরকে স্বাক্ষর করতে বাধ্য করেনি। এবার একটু চিন্তা করুন বিজ্ঞ বিচারক মন্ডলী, যদি তারা সেই জায়গা থেকে চিন্তা না করে মানুষের জায়গা থেকে চিন্তা করতেন, বিবেচনা করতেন এবং মানুষের জন্য বিবেচনা করতেন, তাহলে তারা অবশ্যই এই কার্বন নিঃসরণের কথা চিন্তা করতেন এবং তারা পুরো পৃথিবীটা যে মানুষের যোগ্য বিচারের জন্য করার চেষ্টা করতেন। মাননীয় সভাপতি,
আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা যখন পৃথিবীতে ঘটে তখন বিশ্ববাসীকে কিন্তু তারা স্মরণ করিয়ে দেয় যে আসলে মানবিক মূল্যবোধের কতটা দরকার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তখন প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সমস্যা সামাজিক হোক কিংবা ব্যক্তিগত, পারিবারিক কিংবা ধর্মীয়, রাজনৈতিক কিংবা বিশ্ব রাজনীতি, কখনোই শুধুমাত্র রাজনীতি কর্তৃক প্রণীত আইন এই সমস্যাগুলো সমাধান করতে পারে না। আমরা যদি খবরের কাগজ খুলি তাহলে সেখানে দেখতে পাই যে প্রতিদিন ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, কখনো মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস, কখনো আমরা সেখানে দেখি যে হচ্ছে চাকরির পরীক্ষার প্রশ্ন পাস। প্রত্যেকটা দিন আমাদের এগুলো নিত্য নৈতিকতার সাথে যুক্ত হয়ে গেছে। অযোগ্য লোক চাকরি পাচ্ছে এবং যোগ্য লোকগুলো বেকারত্ব বরণ করছে। আর বেকারত্ব বরণ করার পরে তারা এদের মধ্যে অনেকে বেছে নিচ্ছে আত্মহত্যা। রাজনীতি কর্তৃক প্রণীত আইন কিন্তু এই ব্যবস্থার কোনো পরিবর্তন করতে পারেনি, কারণ এর মূলে রয়েছে দুর্নীতি, ব্যক্তি মূল্যবোধের অপক্ষয়, পাপ অপকর্ম, মিথ্যা এবং উদ্ভাসিত সমাজ। আর আমাদের শিক্ষা থেকেও আমরা দিন দিন অনেক বেশি দূরে সরে যাচ্ছি। ব্যক্তি মূল্যবোধের উন্মোচনই পারে মাননীয় সভাপতি সমাজ থেকে এই সমস্যাগুলো দূর করতে পারে। আর যতদিন এটি হবে না ততদিন সরকার যতই আইন প্রণয়ন করুন না কেন, জনগণের মধ্যে এই ইতিবাচক পরিবর্তন কখনোই আসবে না। মাননীয় সভাপতি, শেষ আপনাকে আরেকটি কথা বলতে চাই। আপনি অবশ্যই সমাজতন্ত্র, ধনতন্ত্র এবং রাজতন্ত্রের কথা শুনে থাকবেন, কিন্তু বর্তমানে আমাদের দেশে এবং সকল দেশে এই সকল ব্যবস্থা ছাড়িয়ে প্রতিষ্ঠা পেয়েছে হচ্ছে চোরতন্ত্র। রাষ্ট্রীয় সম্পদ জনগণের মধ্যে লুট করার আনন্দে মেতেছে না একটা গোষ্ঠী। উদাহরণস্বরূপ আপনি দেখতে পাবেন তাদের খাটের তলার থেকে তেলের বোতলের খনি আবিষ্কৃত হচ্ছে। রূপপুর গবেষণা কেন্দ্রে বালিশের দাম হয়ে যাচ্ছে 10,000 টাকা, কলার গাছের দাম হয়ে যাচ্ছে 50,000 টাকা। মাননীয় সভাপতি, থার্মোমিটারের দাম দেখবেন 5 লাখ টাকা। আর বিল্ডিং এর লোহা রোডের পরিবর্তে সেখানে হয়ে গেছে বাঁশ। যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতেন মাননীয় সভাপতি, তাহলে হয়তো তিনি আজকে কাব্য রচনা করতেন। বাঁশবাগানে চাঁদ, মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় আমার চাঁদ তো আছে, কিন্তু বাঁশগুলো সব গেল কই। মাননীয় সভাপতি, আপনি যতই আইন প্রণয়ন করুন না কেন, একটা আইন কখনোই তথাকথিত এই শিক্ষিত সমাজকে এটা শিখাতে পারবে না যে এই ক্ষুধার্ত মানুষের রিলিফ টিউশনের টাকা চুরি করে খেতে নেই। আপনাদের এই জায়গা থেকে অবশ্যই ব্যক্তিগত মূল্যবোধের উন্মোচন দরকার এবং স্বশিক্ষায় শিক্ষিত একটি সমাজ দরকার। পরিশেষে বলতে চাই মাননীয় সভাপতি, রাজনীতি কিছু সমস্যার সমাধান অবশ্যই করতে পারে, কিন্তু সকল সমস্যার সমাধান রাজনীতি কখনোই করতে পারে না। আপনাদের বলছি, সময় থাকতে পিওরন সাপোর্ট দিবে জনগণ। শেষ করছি এখানে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কুমারী সঞ্চিতা রানী। আমি সঞ্চিতাকে দিয়েছি 82। আমি দিচ্ছি 81। 83। শেষ হলো বিতার্কিকদের বক্তব্য উপস্থাপন। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর একাদশ পর্বের সেরা বিতার্কিক মোহাম্মদ আফজাল হোসেনের কাছে পৌঁছে গিয়েছে পুরস্কার। সুপ্রিয় সুধী মণ্ডলী, আগামী 11ই ডিসেম্বর 2021 শনিবার বিকাল 3টায় প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার চতুর্দশ পর্ব তথা দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল পর্বের বিষয় নির্ধারণ হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে। প্রস্তাবের পক্ষে বলবে IUBAT ঢাকা এবং প্রস্তাবের বিপক্ষে বলবে BL কলেজ খুলনা। আপনাদের সবাইকে দ্বিতীয় সেমিফাইনাল পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। বিচারকদের মধ্যে পরপর বলবেন অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লিনা। ধন্যবাদ সঞ্চালক শাহানা আক্তার শিলা। আজকের আয়োজনের বন্ধুঘর সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সম্মানিত বিচারক জনাব লিয়াকত চৌধুরী, জনাব রেজিনা ওয়ালি লিনা, সুপ্রিয় বিতার্কিক বৃন্দ, সুধী মণ্ডলী, সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় ছিল রাজনীতি পারে দেশের সকল সমস্যার সমাধান করতে। আসলে জীবনটা রাজনীতিময়। রাজনীতির বাইরে আমরা কিছুই ভাবতে পারি না, কিন্তু কেবল রাজনীতি দিয়ে কি সকল সমস্যার সমাধান হয়? বিতর্কটা সেজন্য। যারা পক্ষে বলেছেন চমৎকার বলেছেন, যারা বিপক্ষে বলেছেন চমৎকার বলেছেন। আজকের বিতর্কটি যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে এমনটা মনেই হতে পারে যে আসলে রাজনীতি সকল সমস্যার সমাধান করে। আমরা যদি আমাদের বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখেছি যে 1961 সালে যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হলো, সেটি একটি রাজনীতি ছিল।
আবার সেই রাজনীতিকে পরাস্ত করবার জন্য বাংলাদেশের মানুষ যখন, বাংলাদেশের শিল্পী সমাজ যখন রবীন্দ্রসঙ্গীত বন্ধের বিরোধিতা করে আলাদা সংগঠন গড়ে তুলল, প্রতিষ্ঠান গড়ে তুলল, সেটিও রাজনীতির অংশ ছিল। আমরা দেখি 1962 সালে যখন শিক্ষা আন্দোলন হয়, যখন শিক্ষানীতি প্রণীত হয়, সেই শিক্ষানীতি প্রণয়নের পেছনে রাজনীতি ছিল। আবার সেই শিক্ষানীতি যে আমাদের কাজে লাগবে না, গণবিরোধী শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে সেটা বিকশিত হতে বাধা দেবে, সেটার প্রতিবাদ করারও ছিল রাজনীতি। আমরা যদি 71 সাল দেখি, সেটিও রাজনীতি ছিল। আমরা যদি 90 সাল দেখি, সেটিও রাজনীতি ছিল। তার এর মধ্য থেকে আমরা আসলে কিভাবে খুঁজে বের করব যে না, রাজনীতি ছাড়াও কোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। আমরা যে মনুষ্যত্বের কথাটা বলছি, মনুষ্যত্বের বিকাশও কিন্তু রাজনৈতিক অঙ্গীকার যদি না থাকে, কেননা মনুষ্যত্বের বিকাশটা কিভাবে হয়? শিক্ষা গ্রহণের মাধ্যমে। শিক্ষা সূচিটা প্রণীত হয় রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে। তারপরও আমরা বলি যে না, সবকিছু আমরা কেবল রাজনীতির মধ্যে না দিয়ে একটু বাইরেও কিছু রাখি। আমার ঘর আছে, আমার একটা নিজস্ব পরিবেশ আছে, আমার নিজস্ব একটা সাংস্কৃতিক জগৎ আছে, যদিও সংস্কৃতি রাজনীতি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তারপর আমরা বলবো যে না, হয়তোবা রাজনীতির বাইরেও এমন কিছু আছে যেটা আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক বৃন্দ প্রমাণ করতে চেয়েছেন। সেগুলো সত্য হোক এবং বিতর্ক আমাদের একটি সুন্দর জায়গায় নিয়ে যাক, এই শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক অসীম বিভাকর, খুব ভালো বলেছেন আপনি। আমি মাননীয় সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে স্মরণ করছি। আছেন রেজিনোয়ালি লিনা, তে আমার পরেই কথা বলবেন। এবং বিতার্কিক আজকে যারা ছিলেন তারা এত সুন্দর করে বলেছেন যে আসলে আমরা ঠিকভাবে, আমি ব্যক্তিগতভাবে বিচার করতে পেরেছি কিনা তাও ঠিক বলা যায় না, ধরা যায়, মুশকিল হয়ে যায় যে আসলে কি হতে নাকি করলাম আমি। কেন এই কথাটি আমি বলছি? যে আজকের বিতর্কের যে জায়গা, রাজনীতি আমাদের মনে হয় যে আমাদের জীবনের একটা সাংঘাতিক ফোকাস পয়েন্ট, একটা হার্ট, হৃদয়ের যে জায়গা, সেই জায়গাটাতে রাজনীতি হয়তো আমরা নিয়ে আসতে পারি। সেই রাজনীতি যদি এমনটা হয়, যখন খুব প্রাচীন আমাদের দেশে গ্রিক আমলে আমরা যখন লক্ষ্য করি, গ্রিসে রাজনীতির একটা উদ্ভব হয়েছিল এবং তারাই এক সময় বলেছিল যে আসলে প্রত্যেকটা ইটের তলে যদি আমরা দেখি, তখন দেখবে একজন রাজনীতিবিদ আছেন দাঁড়িয়ে। তারা তো কতটা জায়গা তারা কলুষিত করতে পেরেছেন রাজনীতি। কিন্তু রাজনীতি, আমার বন্ধুবর অসীম বিভাকর যে বলেছেন যে এটা দরকার, আমরা যেন পলিটিক্যাল বিইং হয়ে গেছি। আসলে সত্যি সত্যি এটা ঠিকভাবে বলা যেতে পারে। কিন্তু ওই যে একজন বিতার্কিক মনে করিয়ে দিলেন যে সেই রাজনীতি কি করছে, কতটা সে তারা কতটা কি অ্যাড্রেস করছে, সেইটাই হলো বড় জায়গা। আমি একটু জায়গাতে নিয়ে যেতে চাই, সেটা হলো বিশ্বায়নের যুগ, পণ্যের যুগ। এবং আমি কতটা জিও পলিটিক্যাল জায়গাতে যাব, কতটা পলিটিক্যাল কালচারের দিকে যাব, কতটা আমি পলিটিক্যাল ইকোনমির দিকে যাব, সেইগুলো যদি আমি মাথায় না নিই, তাহলে এই বিশ্বায়নের যুগটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো না, বুঝতে পারবো না। সবকিছুই চলে আসলে আমি কিভাবে, একটি দেশ কিভাবে এবং আমার দেশ কিভাবে রাজনীতিকে দেখে, সেই রাজনীতির আসলে মূল বিশ্লেষণ করলে কি দাঁড়ায়। আমি অনেক ভালো ভালো রাজনীতির কথা বলতে পারি, কিন্তু মূল জায়গাটা একটা ইকোনমি, মানে পলিটিক্যাল ইকোনমি একটা বড় জায়গা, কিন্তু মানুষের একেবারে ডিটারমিনিস্টিক জায়গা নয়, কিন্তু এটা একটু বড় ব্যাপার। আপনি যখন উন্নয়নের কথা বলবেন, তখন অনেকেই বলছে যে আসলে একটা বৈষম্য তৈরি করে ফেলছে। আপনি বলছেন যে হ্যাঁ, বিশাল ব্যাপার, একটা বিশাল উন্নতি করে ফেলেছে। আপনি যখন আইয়ুবের আমলে আমি লক্ষ্য করে দেখেছি যে আইয়ুব তার
মানে 10 ইয়ার্স ডিকেড অফ 10 ইয়ার যখন আপনি বললেন, তখন অনেক অর্থনীতিবিদ বলে তিনি অনেক উন্নতি করে ফেলেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম ছিল না। আমাদের যেটা মুদ্রা কথা যেটা দেখতে হবে, এবং এই সরকারও নিশ্চয়ই সেটা দেখছেন, সেটা হলো রাজনীতিকে একদম যদি আপনি পলিটিক্যাল জায়গা থেকে দেখতে চান, তাহলে আপনাকে শ্রেণী রিলেশনটা দেখতে হবে, প্রোডাকশন গুলো দেখতে হবে, লেবার সিস্টেমটা দেখতে হবে, ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে। তাহলে যদি এগুলো আপনি দেখেন, তাহলে কিন্তু একটা ভালো পরিমাপ আপনি করতে পারবেন যে সেই দেশ থেকে একটা শ্রেণী আর একটা শ্রেণীর সঙ্গে কতটা দূরে অবস্থান করছে অর্থনীতির দিক থেকে, সেটা আপনাকে কিন্তু পরীক্ষা করে দেখতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা পলিটিক্যাল এই জায়গাটা বর্তমান বা যেখানে হোক না কেন, এটাকে আসলে মিনিমাইজ করতে পারছে কিনা, সলভ করতে পারছে কিনা। যদি সলভ না করে, তাহলে যদি সলভ না করার জন্য যদি বলি, সবাই যদি বলি যে না আমি রাজনীতি করছি, এই রাজনীতি ভালো, এই রাজনীতি সবকিছু করে দিচ্ছে, তাহলে বলবো যে রাজনীতির ভিতরে ডগমাটিজম আছে। সত্যি সত্যি আমার রাজনীতি ভালো, আমার আদর্শই ভালো, আমি যা করছি সেটাই ভালো, অর্থাৎ ক্ষমতাই সর্বশেষ কথাবার্তা যদি এমনটাই হয়, তাহলে পলিটিক্যাল ডগমাটিজম থাকবে, পলিটিক্যাল নার্সিসিজম থাকবে, অর্থাৎ স্বমেহন থাকবে, অর্থাৎ আমারটাই ভালো, আমি ভালো করছি। কিন্তু বিশ্লেষণ আমাদের করে দেখতে হবে যে কেন আসলে সবকিছু সমাধান হয় না, কেন সুশাসন আসে না, কেন আমলাতন্ত্র থেকে রাইজ করছে আসলে আমলাতন্ত্রগুলো, কেন উন্নয়নের সঙ্গে বৈষম্যগুলো থাকছে, কেন ইকোনমিকটা ঠিক মতো হচ্ছে না, কেন রেসিজমটা তৈরি হচ্ছে, কেন সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে, কেন ধর্ষণকামিতা তৈরি হচ্ছে, কেন দুর্নীতি তৈরি হচ্ছে, কেন শিক্ষা আজ আমাদের মানবিক করে তুলতে পারছে না, কেন এই শিক্ষাটা আমরা বলি যে এই শিক্ষাটা আসলে অনেক মানবিক জায়গা বন্ধ করে দিয়েছে, কেন ইংরেজি মিডিয়ামটা বেশি করে আসছে, তারা ইংরেজিকে রুট কজ বলে মনে করে, রুট বলে মনে করে, কেন আমাদের বলতে হয় যে শিকড়ের সন্ধানে আসুন আমরা যাই, সেখানেও রাজনীতিগুলো কিন্তু আছে। অতএব আমাদের রাজনীতিগুলো একেবারে যদি মনে করি যে রাজনীতি সব সমাধান করে দিতে পারে, তাহলে বলবো যে তাহলে কেন দুটি স্ট্রাকচার করা হলো, একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার। এই সুপার স্ট্রাকচারের ভিতরে রাজনীতি আছে, দর্শন আছে, কালচার আছে, সবকিছু আছে। তাহলে আপনি যদি মনে করে থাকেন যে একমাত্র রাজনীতি চেয়ে আমি করব, কিন্তু সে রাজনীতি কবে আসবে জানি না, কিন্তু কাউকে না কাউকে সেই রাজনীতি থেকে আমাদের যেতে হবে, তাহলে ঠিক আছে, আমি বলবো সেই রাজনীতি যা মানবিক হয়ে ওঠে, সেই রাজনীতি যা বৈষম্য দূর করতে পারে, সেই রাজনীতি যা আমাদের বিভাজন কামিতা থেকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে মানুষের কাতারে নিয়ে আসতে পারে, মানসিক একটা রিলেশন তৈরি করতে পারে, সমাজ তৈরি করতে পারে, সেই রাজনীতি আমাদের কাম্য। কিন্তু কবে সেই রাজনীতি আসবে? এই বিশ্বায়নে যে জিও পলিটিক্যাল জায়গাতে বসবাস করছি, সেটা এই রোহিঙ্গা তো জিও পলিটিক্যাল একটা জায়গাতে আমাদের অবস্থান করতে হবে, শুধুমাত্র ডিপ্লোম্যাটিক জায়গাতে আসে না। এই জিও পলিটিক্যাল জায়গাতে দমন করতে গেলে আমাদের অনেক ডিপ্লোম্যাটিক জায়গাতে যেতে হবে, অনেক দিন দরবার করতে হবে, সেটা শুধুমাত্র সেটা রাজনীতি দিয়ে হয় না। তাহলে রাজনীতি সব পারে, আবার সব পারে না, কিন্তু আমাদের সবসময় রাজনীতি যাতে সুন্দর রাজনীতি হয়, রাজনীতি যাতে মানুষের মঙ্গল কামনা করতে পারে, সেই দিকে তো আমাদের যেতে হবে, কল্যাণকামিতার দিকে তো যেতে হবে, সেই রাজনীতির জন্য আমাদের লড়াই করতে হবে। রাজনীতি যদি এখন না পারে, তাহলে সেই রাজনীতির জন্য আমাদের যেতে হবে। সেই রাজনীতির সঙ্গে আমাদের আরো কিছু লাগবে, আরো অনেক দর্শন লাগবে, আরো অনেক অ্যাপ্রোচ লাগবে। সেই অ্যাপ্রোচের ভিতরে ফ্যামিনিজম আসতে পারে, রেসিজম আসতে পারে, আপনি আরো অনেক যেগুলো আমি দর্শন আপনি যেটা বাজারে চালু আছে সবগুলো আসতে পারে। আমি বলতে চাচ্ছি রাজনীতি একটা বড় জায়গা হোক, সেটাকে মানে করার জন্য, আরো উন্নয়ন করবার জন্য আমাদের একটা ইনক্লুসিভ জায়গা ভাবতে হবে, আমাদের একটা হলিস্টিক জায়গা চিন্তা করতে হবে। যদি হলিস্টিক জায়গা আমরা চিন্তা না করতে পারি, সব অ্যাপ্রোচটাকে যদি আমরা আনতে না পারি, তাহলে একা শুধুমাত্র রাজনীতির কাছে যে সবকিছু আমরা করতে পারবো না, তার সঙ্গে লাগবে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচের ভিতরে আমাদের অনেক অনেক অ্যাপ্রোচ আনতে হবে, সেখানে হয়তো রাজনীতি একটা বড় ভূমিকা পালন করতে পারে। আসুন আমরা সেই রাজনীতির জন্য লড়াই করি, সেই যে রাজনীতি সমস্ত মানুষকে উন্নতির জায়গাতে নিয়ে যেতে পারবে, মানবিক জায়গাতে নিয়ে যেতে পারবে। শুধুমাত্র যান্ত্রিক করলে চলবে না, মানুষের হিউম্যানিটিকে জাগ্রত করে তুলতে হবে। যদি হিউম্যানিটি জাগ্রত না হয়, তাহলে কোনো কিছু দিয়েই কিছু হবে না। সূচক একটাই, মানবিকতা। ধন্যবাদ। ধন্যবাদ লিয়াকত চৌধুরী, অসীম বিভাকর এবং আজকের
অনুষ্ঠানের সভাপতির মাধ্যমে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। আর যারা শুনছেন তারা তো ইতিমধ্যে মানে চমৎকৃত হয়েছেন এত সুন্দর বিতর্ক এবং এত সুন্দর বিশ্লেষণের ভেতর থেকে। সঞ্চালককে আমার কখনো ধন্যবাদ দেয়া হয় না। সঞ্চালকও তার যথেষ্ট দক্ষতার সাথে একটা মালা গাঁথেন এই বিতার্কিক এবং বিচারক, দর্শক আর যিনি সভাপতিত্ব করেছেন তার মধ্যে। তো আমি শুনতে শুনতে মানে বিমোহিত, এবং সেখানে আমার যুক্ত করবার মতো তেমন কোনো নতুন উপাত্ত নেই, কিন্তু যেটুকু বুঝেছি মনে হচ্ছে একটা জাতিসত্তা থাকতে হয়, একটা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য থাকতে হয়। সেই নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্য থেকে ব্যক্তি আবিষ্কার করে তার পরিবারকে, তার সমাজকে। সেই সমাজ একটি প্রাকৃতিক পরিবেশের একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটি নিজস্ব সংস্কৃতির মধ্যে যাপন করে তার সময়কে। সেই সময় একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে। সেই প্রেক্ষাপটগুলোকে ধারাবাহিকতায় একটি উৎকর্ষের দিকে নিয়ে যায় একটি সংঘ শক্তি। সেই বড় সংঘ শক্তিটির নাম রাষ্ট্র। এবং সেই সংঘ শক্তিটি যখন একটি যোগ্য নেতৃত্বে, একটি আদর্শিক সূচকে, নিঃস্বার্থ কর্মী নিয়ে, সাংগঠনিক দক্ষতায় সেটিকে পরিচালনা করে, যুগোপযোগীভাবে মানুষের প্রয়োজনগুলোকে মেটায়, মানবিক অবস্থানগুলোকে সুনিশ্চিত করে, এবং মানবিক যে অধিকার মানুষ হিসেবে পৃথিবীতে আসবার পর তার যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া, সেটিকে নিশ্চিত করে, শোষকের পক্ষে নয়, শোষিতের পক্ষে দাঁড়ায়, সেটি হলো আদর্শিক একটি রাজনৈতিক সাংগঠনিক কাঠামো। এবং গোটা পৃথিবীতে এই আদর্শিক রাজনৈতিক সাংগঠনিক কাঠামোটি সবসময় যা কিছু মানুষের কল্যাণের বিপরীতে দাঁড়িয়েছে, তার বিপরীতে সংঘ শক্তি হয়ে একটি বিপরীত আদর্শ তৈরি করে মানুষের পক্ষে কাজ করেছে। সেই সাংঘর্ষিক অবস্থার ভেতর দিয়ে মানুষ আবিষ্কার করছে তার যুগকে, তার সময়কে, তার কাজকে, তার প্রযুক্তিকে। এবং এভাবেই সভ্যতার ধারাবাহিকতায় মানুষ তার সুউচ্চ অবস্থানে থাকছে। যখন মানুষ তার মানবিকতার বিপরীতে কোনো রাষ্ট্রকে, কোনো রাজনীতিকে, কোনো সংঘ শক্তিকে দেখে, গোটা বিশ্ব এক হয়ে সেই সমস্যাটির সমাধানের জন্য একটি বড় মাপের চেষ্টা চালায়। এবং সেটি প্রকৃতির জন্য হতে পারে, মানবিক বিপর্যয়ের জন্য হতে পারে, যুদ্ধের বিরোধিতা করে হতে পারে, মহামারীর বিপরীতে লড়বার জন্য হতে পারে। সবকিছুতেই এই বড় মাপের যে রাষ্ট্র শক্তি, রাজনৈতিক শক্তি, সেটি কাজ করে। প্রথমেই বলেছিলাম যে ব্যক্তি, তো ব্যক্তির সেখানে কি ভূমিকা? ব্যক্তির ভূমিকা ব্যক্তির নিজস্ব উৎকর্ষ জায়গাটি নিশ্চিত করা। সেই পরিবেশটি পাবার জন্য তার ভেতরে একটি সংগ্রাম থাকে। সেই সংগ্রামের ভেতর তার যে নিজস্ব মূল্যবোধ, সেটি সঠিক নাও হতে পারে। একটি রাষ্ট্রের সাংস্কৃতিক মূল্যবোধের সাথে তার যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনের জায়গাটি যদি নিরাপদ হয়, সেটি নিশ্চিত করে সেই রাষ্ট্রের জনগণ, সেই রাষ্ট্রের নীতি নির্ধারকগণ এবং সেই রাষ্ট্রের প্রতি মানবিক কল্যাণ বোধে আকৃষ্ট জনগণ। একটি রাষ্ট্রের মানুষ যদি, একটি জনশক্তি যদি নিঃস্বার্থ হয় এবং নিঃস্বার্থভাবে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রাখবার চেষ্টায় নিজেদের ভেতরে থাকা লোভ, হিংসা, সংঘর্ষ এবং যা কিছু পাশবিক, তাকে দমন করে একটি উচ্চতায় নিয়ে যেতে পারে, তবেই হয়তো একটি সুন্দর পৃথিবী আমরা পেতে পারি। সেখানে রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকে। রাষ্ট্র কিছু যখন চাপিয়ে দেয়, জনগণ যদি সুস্থ মনের অধিকারী হয়,
রাষ্ট্রের কল্যাণে সেই নীতিমালাগুলোর প্রতি সমর্থন জানায় এবং সেটি সুন্দরভাবে প্রতিপালনের মাধ্যমে নিজস্ব জাতীয় চরিত্রে একটি সুঅভ্যাস গড়ে তোলে, একটি সুনাগরিক হিসেবে, বিশ্ব মানুষ হিসেবে তার পারিপার্শ্বিক অবস্থাকে প্রভাবিত করে এবং তখনই সেই দেশটির প্রতি আমরা মুগ্ধভাবে তাকাই, বলি এই দেশে মানবিক মূল্যবোধ অনেক ভালো আছে, এই দেশে মানুষ মানুষই, সেখানে মানুষ নারী কিংবা মানুষ শিশু কিংবা মানুষ বিকলাঙ্গ কিংবা মানুষ অসহায় বলে কথা না, মানুষ মানুষ, সেখানে পশুরা নিরাপদে, সেখানে প্রকৃতি নিরাপদে, সেখানে জলবায়ু নিরাপদে থাকে। সেই রকম একটি অভ্যস্ততার ভেতরে মানুষকে আনবার জন্য যে একটি চেষ্টা, সেটি আসলে রাজনৈতিক সিদ্ধান্তের উপরেই অনেকখানি নির্ভর করে। রাজনৈতিক সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে, প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে, সেই ব্যক্তিত্বের মূল্যবোধ প্রভাবিত করে সামগ্রিক জনগোষ্ঠীকে। এভাবেই আমার কাছে মনে হলো আজকের আলোচনার ভেতর থেকে আমি শিখলাম এবং সেই জায়গা থেকে শুভকামনা থাকলো সবার প্রতি। এরকম আলোচনার ভেতর থেকেই হয়তোবা নতুন এরা যা বলবে তাদের ভেতর থেকে আলো বেরিয়ে আসবে, পুরনোরা যে বাতিটি জ্বালিয়ে রেখেছেন সেই আলোটি কখনো নিভবে না। এবং এভাবেই বিশ্ব মানবতা রাজনৈতিক যে প্রেক্ষাপটের মধ্যে থেকে একটি মানবিক বিশ্ব গড়বার চেষ্টা করছে, সেটি সফল হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ ও সুচিন্তিত মত প্রদানের জন্য। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর একাদশ পর্বের সেরা বিতর্কে মোহাম্মদ আফজাল হোসেনের কাছে পৌঁছে গিয়েছে পুরস্কার। ছবিতে আমরা আফজাল হোসেনকে পুরস্কার ও ক্রেস্ট হাতে দেখতে পাচ্ছি। প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন তারা হলেন সমন্বয়ক প্রভাষক রবিউল ইসলাম, ফল সংরক্ষণে প্রভাষক আফরোজা আজাদ কথা ও প্রভাষক তৌফাজ্জল হোসেন, সময় নিয়ন্ত্রকে প্রভাষক আব্দুল করিম, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এবং কারিগরি সহযোগিতায় প্রভাষক আল আমিন ও সহকারী শিক্ষক গৌতম সরকার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ফল ঘোষণার পালা। আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথম সেমিফাইনালের ফল ঘোষণা করার জন্য। ধন্যবাদ সঞ্চালককে। বিচারক দুজন এখন উপস্থিত আছেন। অধ্যাপক অসীম বিভাকর আমার সঙ্গে কথা বলে একটা জরুরি কাজের জন্য বিদায় নিয়েছেন। আমরা বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই বিতর্ক দেখলেন এবং বিভিন্ন মন্তব্য করলেন। ফল তো আসলে জানা হয়ে গেছে, যারা খেয়াল করেন সচেতন থাকেন তারা হিসাব করে বের করে ফেলেছেন। আর সেই জন্য শুধু ঘোষণার জন্যই ঘোষণা করা। তো আমি যে কথাটি বলতে চাই, একজন দর্শক মন্তব্য করেছেন লিয়াকত চৌধুরী আজকে ফাটিয়ে দিয়েছেন। আমি জানি না কিভাবে তিনি ফাটিয়ে দিলেন, তবে আমি লিয়াকত চৌধুরীর কথাগুলোর সঙ্গে আমি একমত, তন্ময় হয়ে শুনছিলাম তার কথা। মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লিখেছিলেন মানুষের জীবনকে দোতলা একটা ঘরের সঙ্গে তুলনা করেছিলেন। তার একটা হলো জীবসত্তা, নিচের ঘরটা, আরেকটা হলো মানব সত্তা বা মনুষ্যত্ব। এবং তিনি যেটা বলেছিলেন যে জীবসত্তা থেকে মনুষ্যত্বের ঘরে যাওয়ার জন্য যে সিঁড়িটা ব্যবহার করা হয় সেটা হলো শিক্ষা। আর এই শিক্ষাকে যারা নির্ধারণ করে আসলে রাজনীতি। আমি ব্যক্তিগতভাবে আজকের এই প্রস্তাবটির পুরোপুরি পক্ষে। এইখানে যুক্তিতর্ক কি আসলো কি না আসলো আমি তা জানি না। আমরা অনেকে রাজনীতিকে গালি দেই, রাজনীতিকে খারাপ বলি, আর রাজনীতিকে পরিত্যাগ করতে বলি। এই যে কথাগুলো, এটাই হলো সবচেয়ে বড় রাজনীতি। রাজনীতিকে খারাপ বলতে পারাটাই একটা রাজনীতি, এবং এটা সবচেয়ে, আমার বিবেচনায় সবচেয়ে বড় রাজনীতি হলো এটা। যারাই এখন পর্যন্ত রাজনীতিকে
পরিত্যাজ্য মনে করেছেন। দিন শেষে দেখা গেছে তারা সবাই সেই রাজনীতির সিংহাসনে আসন গ্রহণ করার জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। তো যাই হোক, আজকের আলোচনা সেটা না। বিচারকদের বিবেচনায় যারা যুক্তি তর্ক বিভিন্ন কথা দিয়ে উচ্চারণ দিয়ে এই বিচার করার যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী যে যত নম্বর পেয়েছেন, আমি খুব দ্বিধায় ছিলাম, চিন্তায়ও ছিলাম যে আজকে কি সেরা বিতার্কিক একই সঙ্গে দুজন হয়ে যায় কিনা। দেখলাম খুব অল্প নম্বরের ব্যবধানে, মাত্র 2 নম্বরের ব্যবধানে সেরা বিতার্কিক হয়েছেন আবারও কুমারী সঞ্চিতা রানীকে অভিনন্দন। এবং একই সঙ্গে বিজয়ী হয়েছে তারই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে। আমরা বিজয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী পর্ব দ্বিতীয় সেমিফাইনাল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।